বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর আব্দুল মান্নান, সামনে ঈদুল আজহা এবং ঈদকে সামনে রেখে যেটি দেখা যাচ্ছে যে সারা দেশই চাঁদাবাজি বেড়েছে এবং গরু ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, গরুর গাড়ির শুদ্ধ ছিনতাই হয়ে যাচ্ছে। আর এই গত কয়েক মাস ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে নানা অসন্তোষ রয়েছে। তো সব মিলিয়ে যদি এই জায়গাটা আপনি একটু অ্যাড্রেস করেন। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন দেশে এবং বিদেশে, তাদের সকলকে আসন্ন ঈদুল আজহার ঈদ মোবারক জানাচ্ছি, হাজী সাহেবদেরকে হজ মোবারক জানাচ্ছি এবং পবিত্র হারাম শরীফে যারা মৃত্যুবরণ করলেন, অর্থাৎ নির্মাণ সামগ্রী পড়ে যারা মৃত্যুবরণ করলেন, তাদের বিদেহী আত্মার প্রতি তাদের কল্যাণ হোক, এটা আমি জানিয়ে, আর আপনি এবং আপনার টিম সকলকে মোবারক জানিয়ে, মানে গরুর কথা বলা ভালো, কিন্তু শুরুতেই গরুর কথা বলতে, কারণ ছাত্র জীবনে পড়া না পারলে যিনি কম পারতেও তাকে গরু বলতো শিক্ষকরা। আপনি যখন গরুর কথা বলছিলেন তখন আমার মনে হচ্ছিল যে খুব রেজাল্ট ভালো না হলে গরু কখনো কেউ আমাকে বলেনি, কারণ মোটামুটি উতরিয়ে যেতাম। আমাদের সবাইকে লিখতে এখন গরু ছিনতাই এটা একটা জাতির জন্য খুব একটা আনন্দের বিষয় না। মানে আপনি ছিনতাই করবেন, এমনিতেই কুরবানির গরু সংকটে পড়তে পারে ভারত থেকে, সেই অর্থে গরু আসছে না, যদিও কিছু কিছু আসা শুরু হয়েছে। গরু এখন প্রচুর বার্মা থেকে এসছে এবং ভারত থেকে তারা গরু দিচ্ছে এবং তারা বৈধভাবে গরু দিচ্ছে। এবং আমাদের মানুষরা বিজেপি যেটা শুরু হয়েছে গরু মানে, আর শহরে আপনারা তো ঈদের আগের রাতে গরু কিনবেন, কারণ রাখার তো একটা ঝামেলা আছে, সেজন্য আমরা সেই দিকটা চিন্তা করেই সময় মতো গরু আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করছি, যেন আগে আপনাদেরকে খড় বিচালি ইত্যাদি ইত্যাদি কষ্ট না করতে হয় সেই জন্য। আর আইন শৃঙ্খলার কথা যেটা বলছেন, দেশ বাড়ছে, মানুষের সমস্যা বাড়ছে, মানুষের আকাঙ্ক্ষা বাড়ছে, মানুষের ভেতরে নাই। এটা কোনো শাসক বা কোনো শাসন ব্যবস্থার যে এটা প্রতিক্রিয়া তা আমি বলবো না, কারণ আমরা সবাই সাধারণ জীবনযাপনে, সুস্থ জীবনযাপন করা, শান্তিতে থাকার চেয়ে অর্থের দিকে আমরা ধাবিত হচ্ছি। তার ফলে আমাদের জীবনের স্বস্তি নষ্ট হয়ে যাচ্ছে, শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অর্থ পাচ্ছি কিন্তু অর্থের বিলাপ হচ্ছে। সে সমস্ত কারণেই আপনার এই যে নানান রকম অনাচার, আইন শৃঙ্খলার অবনতি যেটা আপনি বলছেন, অস্বীকার করার কোনো কারণ নেই। এবং আমরা যাদেরকে পোশাকের মানুষ আমাদের সঙ্গে মানে দেশবাসীকে সাহায্য করবেন বলে মনে করি, পুলিশের কথা বলছি, র্যাবের কথা বলছি, বিশেষ করে পুলিশের কথা বলছি। পুলিশের কাছে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পুলিশ পূরণ করতে পারছে না। কারণ পুলিশ সংখ্যায় কম ইত্যাদি সব কিছু মেনে নিলাম, কিন্তু সাধুতা, সততা বা একজন নাগরিকের সঙ্গে যা ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় তার সঙ্গে সৎ আচরণ করার তো কোনো দোষ নাই। ওরা পারেননি বলেই আমরা পেরেছি বলেই লোকে আমাদেরকে দিয়েছে এবং আমাদেরকে পারতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং এটার জন্য আমাদের প্রচেষ্টার কোনো অভাব নেই, ত্রুটি নেই। আমরা বিশেষ করে এটার ব্যাপারে দায়ভার গ্রহণ করে আছেন তিনি ব্যক্তিগতভাবে এই সমস্ত, এবং বিশেষ করে ঈদের সময়। এবং আপনি দেখবেন যে ইদানিং হঠাৎ করে কিছু ঘটনা ঘটে গেল, কিন্তু এছাড়া অনেকটা লোককে ধরা হয়েছে, আনা হয়েছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এগুলো তো নতুন করে বলার কিছু নাই, কারণ লুকানোর কিছু নেই। দেশবাসী সমস্ত মানুষই জানে, 16 কোটি 17 কোটি মানুষই সব জানে। ফলে আমরা আশাবাদী, অগ্রসর হব, ভালোর দিকে যাব, আইন শৃঙ্খলার
উন্নতি আরো হবে বলে আমি বিশ্বাস করি, এবং সেইভাবে আরো লোক নিয়োগ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ব্যবস্থা এবং বিদেশ থেকে যে সমস্ত ডিভাইস বা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পুলিশকে প্রোভাইড করার দরকার সেগুলো করার চেষ্টা হচ্ছে। আশা করছি এটা ভালো হবে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আউয়াল, আপনার বক্তব্য এবং পরিস্থিতি বদলাবে প্রফেসর মান্নান আশা করছেন, আপনি আশাবাদী কতটা? আপনাকে ধন্যবাদ। এবং মানন ভাই যেভাবে বলেছেন, ছোটবেলায় আমাদেরকে শিক্ষকরা গাধা করেও বলতেন, পড়াশোনা না পারলে বলতেন যে এই গাধা। তো আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা হলো 1994 সনের দিকে পাকিস্তানে গিয়ে আমি দেখলাম ঘোড়ার চেয়ে গাধার দাম অনেক বেশি। কারণটা হচ্ছে গাধা এমন একটি ভারবাহী পশু, বিশেষ করে করাচিতে শিল্পাঞ্চল এলাকায় প্রত্যেকটি মিডিয়াম স্কেলের ইন্ডাস্ট্রি যারা মালিক তারা প্রত্যেকে 4-5টি করে গাধা পালেন। কারণ এই গাধায় ঘোড়ার চেয়ে কিংবা ঘোড়ার গাড়ির চেয়ে বেশি মাল বহন করে এবং সেটার মার্কেট প্রাইসও অনেক বেশি। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর কাউকে গাধা বলে তুচ্ছ-তাচ্ছিল্য করবো না, কারণ গাধার মূল্য কোথাও কোথাও অনেক বেশি। তো সেই জায়গাটায় শুধু গরু দিয়ে আপনি যে শুরু করেছেন, মানব যেটা বলেছে গাধার খবর তুলে আপনি আলোচনা করতেন। গরুর পেছনে পরিচালক হিসেবে যে মানুষ, তাদের কর্মকাণ্ড নিয়ে মূলত বোধহয় আমাদের আলোচনাটা। তো সেই জায়গাটা যে কথাটি মানব অকপটে স্বীকার করেছেন, আমি তাকে ধন্যবাদ দিই অবশ্যই, যে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের কাজগুলো তো যদি তারা সঠিকভাবে পালন করেন তাহলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, এবং স্বস্তির নিঃশ্বাস ফেললেই সামাজিক অস্থিরতাটা, সামাজিক বিশৃঙ্খলতাটা দূর হয়। এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু প্রত্যেকটি অপরাধ কর্মের পেছনে কোনো না কোনো একটি কারণ থাকে, এবং এই কারণগুলো হচ্ছে সামাজিক, এই কারণগুলো হচ্ছে রাজনৈতিক, এবং এই কারণগুলো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিচালনায় কারা আছেন তাদের নৈতিকতার কতটা উন্নতি কিংবা অধঃপতন হয়েছে এর উপরে অনেকটা অনুসরণযোগ্য। আপনি দেখেন এই যে কারা করছে এগুলো, বেশিরভাগই তরুণ বয়সের ছেলেরা। তো তারা কি অনুকরণ প্রিয়? অনুকরণ প্রিয় কাদেরকে? যারা দেশ পরিচালনা করছে তাদের, এবং অন্যদিকে যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন তাদেরও। সৈয়দ আবুল মকসুদ সাহেব অতি সম্প্রতি লিখেছেন, তার একটি নিবন্ধে আমি দেখলাম যে সকল অপকর্মের জন্য দায়ী হচ্ছে নষ্ট রাজনীতি এবং নষ্ট সমাজ। প্রত্যেকটি ঘটনার পেছনে নষ্ট রাজনীতির কার্যক্রমগুলো দায়ী থাকে। এই যে গরুর কথা আপনি বললেন, 19 তারিখের এই সেপ্টেম্বর মাসের 19 তারিখের পত্রিকায় একদম সচিত্র প্রতিবেদন যে গরুর ট্রলার যাচ্ছে, পাশে স্পিড বোট নিয়ে গিয়ে পুলিশ সেখানে থামিয়ে গরু ট্রলারের লোকের কাছ থেকে টাকা নিচ্ছে। এই টাকা লেনদেনরত অবস্থায় পত্রিকায় সচিত্র প্রতিবেদন এসেছে 19/9/2015-তে। 18/9/2015 সংসদ ভবনের সামনে থেকে, মানিকপুর এভিনিউতে সংসদ ভবনের সামনে থেকে 16টি গরু ভর্তি ট্রাক ছিনতাই হয়ে গেছে। সেই ট্রাক 19 তারিখে 19 সেপ্টেম্বরে খুঁজে পাওয়া গেছে গাজীপুরে পরিত্যক্ত অবস্থায়। গরুও পাওয়া যায়নি, গরুর মালিকদেরকেও পাওয়া যায়নি, ছিনতাইকারীদেরকেও পাওয়া যায়নি। আর পুলিশের চাঁদাবাজির কথা তো বললাম। এর আগের দিন গাজীপুরে 19টি গরু বোঝাই ট্রাক ছিনতাই হয়েছে। গরু বোঝাই ট্রাক ছিনতাই হয়েছে, সেটা হয়েছে 17/9/2015 তারিখে। তো এই যে হচ্ছে এই সময়টা মানুষের মধ্যে যে ব্যাপারটা, কোন জায়গাটা আমরা পূরণ করতে পেরেছি আপনি দেখেন। সেতুমন্ত্রী, সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী, তাকে আমরা সাধুবাদ জানাতে চাই, কারণ উনি চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ, অন্তত দেখাচ্ছেন যে উনি খুব কর্মতৎপর মাঠ পর্যায়ে। তারপরে উনি কিন্তু এই 19 তারিখে 19 সেপ্টেম্বর তারিখে উনি স্বীকার করেছেন যে বেশিরভাগ রাস্তাগুলো ভাঙাচোরা রয়েছে, যে কারণে এবার যে মানুষের দুর্ভোগ হবে না কিংবা যানজট হবে না এরকম নিশ্চয়তা দিতে পারছি না। কারণ গত ঈদে উনি দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ সেটা কিছুই হয়নি। আর সবকিছু এই ধরনের সমস্যা যেগুলো আছে সবগুলো যদি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে হয়, যেটি মাননীয় ইঙ্গিত করলেন, মাননীয় সংসদ সদস্য যেটা ইঙ্গিত করলেন যে একজন যিনি সবকিছু চালাচ্ছেন তিনি এই ব্যাপারে আন্তরিক। হ্যাঁ, তিনি এই ব্যাপারে আন্তরিক, কিন্তু আমাদের সংবিধানে কি বলে যে হোল ক্যাবিনেটটা হচ্ছে সংসদের কাছে দায়ী, এবং সংসদের কাছে দায়ী বিধায় পরোক্ষভাবে 16 কোটি মানুষের কাছেই তারা দায়ী, তাদের কর্মকাণ্ডের জন্য, জবাবদিহিতার জন্য তারা সেখানে দায়ী। একইভাবে আমরা যখন আবার দেখি খণ্ডচিত্র যে ক্যাবিনেট মিটিং এ আপনার প্রতিমন্ত্রী মহোদয় স্থপতি ইয়াফেস ওসমান তিনি যখন বলেন যে আমাদের এই ক্যাবিনেটে, আমাদের এই দেশে একজনই মাত্র পুরুষ আছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা, বাকি আমরা যে কি আমরা নিজেরাও এটা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তার অর্থ হচ্ছে মন্ত্রী পরিষদে ইয়াফেস ওসমান সাহেবের কথা অনুযায়ী ওনারা কি ক্লিবলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না নিউট্রাল লিঙ্গ এটা ওনারা নিজেরা ধারণ করতে পারছেন না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক আন্তরিকতা বা প্রচেষ্টার মধ্য দিয়ে সবকিছু সমাধান হয়ে যাবে
এই আশাটা বোধহয় মাননীয় একটু অতিরিক্ত করেছেন। এটা সম্ভব নয়, কারণ এটা অতি মানবীয় ব্যাপার হয়ে যাবে কিংবা দানবীয় ব্যাপার হয়ে যাবে, সেটা তো না। প্রধানমন্ত্রীও তো একজন রক্ত মাংসের গড়া মানুষ। আরেকটি কথা উনি বলেছেন বিদেশ থেকে ডিভাইস আনার ব্যাপারটা। এই ডিভাইস আনার ব্যাপারে আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই। ঢাকঢোল করে ঢাকা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হলো, ডিএমপি থেকে বলা হলো, উল্টো পথে গেলেই চাকা ছিদ্র হয়ে যাবে, গাড়ি আটকা পড়বে। প্রতিদিন আমাদের চোখে রাস্তায় যারা বের হয়, আপনি আমি মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে যারা রাস্তায় বের হয়, আমাদের চোখে অন্তত কমপক্ষে 10টি ঘটনা ধরা পড়ে যে মন্ত্রী কিংবা এমপি কিংবা সচিব উল্টো পথে শাঁ শাঁ করে সাইরেন বাজিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন। এমনকি ডিএমপি হেডকোয়ার্টারের সামনে যেটি বসানো আছে, উল্টো দিক থেকে গাড়ি আসলে পরে আটকা যাবে, সেটা পর্যন্ত অকেজো হয়ে পড়ে আছে। আমি প্রত্যক্ষ সাক্ষী। আমি গতকালকে সেখান থেকে অতিক্রম করছিলাম, দেখলাম সেটি নষ্ট হয়ে আছে। ঢাকা শহরকে 100টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সেগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে স্থাপন করা হয়েছে, করে সেন্ট্রালি সেগুলোকে মনিটর করা হচ্ছে ডিএমপি হেডকোয়ার্টার থেকে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে, ঘোষণা দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত কোন পদক্ষেপ, কোন তৎপরতা আমরা পুলিশের পক্ষ থেকে দেখেছি? যা ওই ছিনতাইয়ের ঘটনাটা পুলিশের ক্যামেরায় ধরা পড়েছে, ওই ব্যাংক লুটের ঘটনাটা পুলিশের ক্যামেরায় ধরা পড়েছে, যুবলীগের নেতা মিল্কি হত্যাকাণ্ড ধরা পড়েছে সুপার শপের ক্যামেরায়, ব্যাংক ডাকাতি হয়েছে ধানমন্ডিতে ন্যাশনাল ব্যাংকের, সে ব্যাংকের ঘটনা ধরা পড়েছে ব্যাংকের সিসি ক্যামেরায়। একজন অপহৃত হয়েছে ওখান থেকে, সে অপহরণের ঘটনা শনাক্ত হয়েছে পাশের যে হাইরেজ বিল্ডিং এর ক্যামেরায়। তাহলে পুলিশের এই 100 কোটি টাকার ক্যামেরাগুলো কোথায় গেল? 3 নম্বর হবে, আপনাকে আমি ছোট্ট আরেকটি উদাহরণ দিই। ঢাকার সমস্ত গাড়িগুলোতে, সারা বাংলাদেশের সমস্ত গাড়িগুলোতে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো ডিজিটাল নাম্বার প্লেট লাগিয়ে দেন, এত টাকা করে বেশি দিতে হবে, চার্জ বাড়িয়ে দেওয়া হলো। জনগণ দিল গাছের টাকা খরচ করে। উপকারিতা কি দেখানো হলো? যে ডিজিটাল নাম্বার প্লেটের কারণে আপনার গাড়ি যেখানেই থাকুক, সেন্ট্রাল মনিটরিং এর মাধ্যমে সেই গাড়ি সেখানে শনাক্ত করা হবে এবং কোনো অঘটন ঘটলে তাৎক্ষণিক পার্শ্ববর্তী পুলিশের মাধ্যমে আপনাকে সহায়তা করা হবে। একটা ছোট্ট উদাহরণ যদি থাকে, একটা ছোট্ট উদাহরণ, আমি গুলিস্তানের ওখানে দাঁড়িয়ে লোক ডেকে হাতে চুরি পড়বো যে এই ধরনের কোন প্রমাণ আছে? কোন সেন্ট্রাল মনিটরিং নেই, কিচ্ছু নেই। যে ডিভাইসের কথা মাননীয় বললেন, এগুলো শুধু ওইগুলো আনা, ওইখানে কমিশনের ভিত্তিতে কিছু কোটারি গ্রুপ ডিভাইস আনতেও পারছে না, মানবাধিকারের অভিযোগ তুলে অনেক, সেটা সামান্য একটি ঘটনা আপলোড করা হয়। অন্য যেগুলো করছে কোনোটার কোনো কার্যকারিতা আমরা আজ পর্যন্ত দেখিনি। এই জন্য আমি বলতে চাই যে ডিভাইসটা হলো এইখানে হার্ট, মনের মধ্যে। এইখানে ডিভাইস যদি ঠিক হয়, আল্লাহ কর্তৃক প্রদত্ত ডিভাইস, এই যান্ত্রিক ডিভাইসের কোনো প্রয়োজনীয়তা পড়ে না। আন্তরিকতা এবং জনগণের কাছ থেকে ভোট নেই নাই ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে হলে জনগণ যেন আদর করে ভোট দেয়, এই সংকল্পটা যদি মাথার মধ্যে থাকে, দৃঢ়চেতা মানসিক শক্তিটা থাকে, তাহলে এই ডিভাইসের কোনো প্রয়োজন হবে না। আর একজন না, পুরো টিম মিলে ওনারা কাজ করতে পারবেন। প্রফেসর মান্নান, আপনি বলবেন এবং ওই যে শেষে বললেন জনগণের কাছে থেকে ভোট নেই বটে, ভোট না নিয়ে কিভাবে সংসদে সরকারে আছেন আপনারা? জি, যে আমার ভাই দয়া করে চুরি যেন না পড়েন, কারণ চুরি যদি উনি পড়েন তাহলে পরে এই ইয়াফিস উসমানের মতো কথাটা সত্য হয়ে যাবে। কথাটা আমরা সত্য হতে দিতে চাই না। আপনি জানেন যে রাজসভায় কিছু কবি থাকে এবং ইনার সম্পর্কে আপনার আর আমার বোধহয় আলোচনা করা চলে না, এই জন্য যে উনি জনগণের প্রতিনিধি কখনো ছিলেন না। উনি জনগণের প্রতিনিধি না, উনি টেকনোক্র্যাট কোটায় উনি স্টেট মিনিস্টার উনি হয়েছেন। ফলে ওনাকে নিয়ে, ওনার যেহেতু সংসদে কিছু বলার অধিকার রাখেন না এবং সংসদে যাওয়ার ওইভাবে যেভাবে আপনি আমি যাব বা গেছি বা যেতে পারি সেইভাবে সুযোগ নেই, সেজন্য বলি না। আর আপনি যেসব কথা বললেন, কোনো চ্যালেঞ্জের ব্যাপার না। আমাদের দেশটা আমরাই নির্মাণ করতে হবে এবং আমাদেরকে সুস্থ রাখবার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। পুলিশ ভাই যারা, একটা ঘরে তো একজনই পুলিশ আছে বা দুজন আছে বা তিনজন আছে, কিন্তু 10 জন মেম্বার তো আছে। সেই 10 জন সদস্য তো আমাদেরই মতো সাধারণ মানুষ। ফলে যতক্ষণ পর্যন্ত তাদের বোধোদয় না হবে, দেশপ্রেম তাদের মধ্যে না জাগবে, যে কারণে মুক্তিযুদ্ধ করা হয়েছে, আমি কথায় কথায় মুক্তিযুদ্ধের এই কারণেই বলি, শুধু মুক্তিযুদ্ধ একটি কারণে তো হয়নি, ভাত কাপড়ের ডিসপ্যারিটির জন্য যে শুধু মুক্তিযুদ্ধ হয়েছে তা তো না, এর পেছনে তো অনেক কিছু, এর পেছনে অনেক কিছু ছিল। তো সেখানে আজকে ধরুন যারা আইজি হয়েছেন, আজকে যারা এসপি হচ্ছেন, আমি বিনয়ের সঙ্গে বলি, আমি যেমন সংসদে এমপি হতে পারতাম না বলে আমার মনে হয়, তেমনি ওই ভাইয়েরাও এসপি বা আইজি হতে পারতেন বলে আমি
এখনো বিশ্বাস করি না। ফলে দেশ স্বাধীন করার পরে যখন আমরা সবাই একটা আপলিফমেন্ট হলো, আমরা সবাই কোনের কাছাকাছি পৌঁছলাম, উন্নত জীবনকে আমরা নিলাম, আলোকিত মানুষ করবার জন্য আমরা যখন চেষ্টা করলাম, জ্ঞানভিত্তিক সমাজ যখন আমরা নির্মাণের জন্য আগ্রহী, তখন যে যেখানে আমরা আছি, আপনি বিরোধী দলে থাকুন অথবা সরকারি দলে আমি থাকি বা যেখানেই থাকি, প্রত্যেকের যে কর্তব্য এবং লেখাপড়া শিখা বলুন, সভ্য হওয়া বলুন, আপনার নামের আগে সৌদ লেখা আছে, সৌদের মানে কি? সৌদ হচ্ছে একটা শ্রেষ্ঠত্ব। তো আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে অশ্রেষ্ঠের কাতারে যাবেন বা তাদেরকে নিয়ে নাড়াচাড়া করবেন, শুধু তা তো হবে না। আপনি সবসময়ের জন্য সবকিছু ঊর্ধ্বে থেকে আপনার যে গরিমা, সেই গরিমাটা আপনাকে দেখাতে হবে। সেজন্য আমি এইসব কিছু এইভাবে বলতে চাই না, আমি বলতে চাই যে আমরা আশাবাদী, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আমরা, এবং সমগ্র জাতিকে নিয়ে, সমগ্র মানুষকে নিয়ে অগ্রসর হতে হবে। কারণ এই যে ঈদের যে কথাটা, যে শুভকামনাটা ঈদের জানানো হলো, ঈদের আপনার ত্যাগের কথা বলা হয়েছে এখানে, সাধারণত ত্যাগের কথা বলা হয়েছে, নিজের পুত্রকে আল্লাহর কাছে সমর্পণ করা। তো এই যে কঠিন কাজটা যে করতে পারে সেই জাতি হয়ে আমরা, সেই জাতি মুসলমান জাতি, এবং এই দেশের 90% লোক মুসলমান। ফলে আমাদের মধ্যে যদি এই জিনিসটা আসে, তাহলে পরে আপনার আর আমার এই ব্যাপারে আলোচনা না করে, আরো পৃথিবীর বহু উন্নয়ন আছে, পৃথিবীর বহু সভ্যতার কথা আছে, বহু গুণী মানুষের কথা আছে, যেগুলো আমরা এখানে আলোচনা করতে পারি। যে ভোট ছাড়া থাকার কথা বললেন, আপনি শুধু একজনের প্রতি চালিয়ে দিলেন যে ভোট ছাড়া আছেন, কিন্তু আর এগিয়ে যাবার কথা যখন আপনি বলছেন যে ভোট ছাড়া ক্ষমতায় থেকে বা জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থেকে এগিয়ে নেওয়া যায় কিনা, এটি আবার অনেকের মধ্যে প্রশ্ন আছে। উনি ভোট ছাড়া বলছেন, আমি বলছি যে ভোট হয়েছে। এখন এটা তো একটা তর্কের বিষয়, কারণ সংবিধানকে উপেক্ষা করে সংবিধান বহির্ভূতভাবে কোনো কথা আমি অন্তত কোনো রিজিড ফোরামে কোনো, এটা একটা বিশেষ জায়গা, এখানে আমি আর উনি আইনের বাইরে গিয়ে কোনো কথা বলতে চাই না, সংবিধানকে মাথায় রেখে সংবিধানকে মূল্যায়ন করে বলতে চাই। এখন ভোট করা ছাড়া তো কোনো উপায় ছিল না। আমি বলি যে আলাল ভাইকে যদি আমি জিজ্ঞাসা করি তার অন্তরের কথা, তিনি একবার ডিভাইসটা কিন্তু এখানে দেখিয়েছেন, তাহলে পরে উনি বলবেন যে ওনাদের ভোটে যাওয়া, কারণ আমার দিন শেষ হচ্ছে, ওনার অনেক দিন বাকি সামনে, ফলে ওনার এখানে বলবে যে ভোটে যাওয়া উচিত ছিল, সেটা উনি বলতে পারবেন না। কিন্তু ওনার ডিভাইস আর আমার ডিভাইস, কারণ একই ডিভাইস, এই জন্য আপনার ডিভাইসও, যে আমরা ছাত্র সংগঠন করে করে এখানে এসছি, যে পজিশনে যা থাকুক না কেন, আমাদের একটি ইতিহাস বলুন, ইতিহাস না বললেও একটা ক্রিয়া আছে আমাদের। আমরা হঠাৎ করেই আপনি ওখানে বসছেন, উনি ওখানে বসছেন, আমি এখানে বসছি, আমরা বসিনি, আমরা কিছু ক্রিয়া করে এখানে এসছি। সেজন্য আমি বলবো যে ওই ডিভাইস বলছে যে ভোট না করা ভুল হয়েছে, আমি বলবো যে আবার ভোট আসছে, আপনারা তৈরি হন, চলুন সবাই ভোট করি। যারা ভোট করার সুযোগ, মধ্যবর্তী, আমি তো ভোট করার কথা বলছি, বলতে পারছেন না। আমি বলতে পারি 1905 প্রথমেই বলেছি সংবিধানের বাইরে তো কিছু। আবার ভোট আসছে বললেন তো আপনি, টোনটা মনে হলো যে খুব কাছাকাছি। ওটা আমার টোনটা কখনো উঠানামা করে তো। আপনার যা করার আমি মনে করি সেটা করা উচিত। কে সরকারে থাকলো, কে প্রধানমন্ত্রী হলো, কে মন্ত্রী হলো, এটার চেয়ে বড় কথা হচ্ছে আপনার লোক যেহেতু আপনাকে মান্যতা দিচ্ছে, আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছে, আপনার উপর নির্ভর করতে পারছে, সেই নির্ভর কারণে আপনাকে তাদেরকে সঙ্গে করে ভালোর পথে, কল্যাণের পথে অগ্রসর হতে হবে, এটাই আমার কথা। ধন্যবাদ আনন্দ ভাই, আসলে খুব চমৎকার বক্তব্য রেখেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাস্তবতার সঙ্গে যদি এই কাজগুলোর মিল না থাকে, এবং এই কাজগুলো বাস্তবায়ন করার দায়িত্ব মূলত যারা দেশ পরিচালনায় থাকেন, সেটা যে কোনো কৌশলগত কারণেই, তার মানে কৌশলের মাধ্যমে দেশ পরিচালনা করুক আর জনগণের রায় নিয়েই করুক, আমি সে বিতর্কে আপাতত যাচ্ছি না। কিন্তু আমার মুক্তিযুদ্ধের কথা মানন ভাই বলেছেন, এটা আমাদের অত্যন্ত আবেগের একটা জায়গা, আমাদের অত্যন্ত দৃঢ় বিশ্বাস এবং চেতনার সম্মুখে এগিয়ে যাওয়ার প্রেরণার একটা জায়গা। কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? এই কেন যেটা আপনি বলেছেন সংক্ষেপে শুধু ভাত কাপড়ের জন্য, আরো অনেকগুলো কারণ আছে, কিন্তু মূল কারণটা কিন্তু ছিল গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা। যদি বঙ্গবন্ধুর হাতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে ক্ষমতা হস্তান্তর করা হয়ে যেত, তাহলে কিন্তু আন্দোলন এবং ওই যে সংঘর্ষ, গোলাগুলি এর মধ্যে সীমাবদ্ধ থাকতো, এটা একটা যুদ্ধের পর্যায়ে চলে যেত না। সেটাকে বাধাগ্রস্ত করেছে শাসকরা, হ্যাঁ, যে কারণে দ্রুত এটা মুক্তিযুদ্ধের দিকে, স্বাধীনতা যুদ্ধের দিকে ধাবিত হয়েছে। এটা ছিল
আপনার কি বলে ওটাকে বেসিক পয়েন্ট, মেইন পয়েন্ট এটা ছিল। সেই জায়গাটায় কিন্তু আজকে কিন্তু এই যে কথাটা আপনি বলেছেন যে সংবিধান বা সংবিধানের বাইরে যাওয়া না যাওয়া, এই যে গণতন্ত্রবিহীন একটা অবস্থায় আজকে যেখানে চলছে, ওইখান থেকে কিন্তু আমরা সবাই যদি শিক্ষা নিই, আমি আপনাদেরকে বা কাউকে দোষারোপ করছি না, সবাই যদি শিক্ষা নিই তাহলে আমাদের জন্য সেটা ভালো হবে। কারণ এই গণতন্ত্র বাধাগ্রস্ত হওয়ার কারণে যে মুক্তিযুদ্ধ হয়েছে তার মধ্যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু ওই পয়েন্টটা, বেসিক পয়েন্টটা যেটা, সেটার জন্য যেটা বেস যেটা, সেটার জন্য আমরা সবাই মাথায় রাখি, তাহলে দেশের জন্য ভালো হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক কিছুর মধ্যে খুব গোলমেলে অবস্থাটা আমরা দেখছি। যেমন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গেল, গণতন্ত্রের কথা যেহেতু আপনি বলেছেন, মাত্র 3 দিন আগে সরকারিভাবে এটা পালন করা হয়নি, বরং সরকারিভাবে সেদিন গভর্নমেন্ট ইনফো এবং অন্যান্য প্রচার মাধ্যমে বলা হয়েছে জাতীয় আয়কর দিবস। আজকে এই 19 তারিখ 20 তারিখ পর্যন্ত সে আয়কর দিবসটা চলবে। এর আগে গেছে আন্তর্জাতিক গুম দিবস এই মাসে, আগস্ট মাসের 30 তারিখে, সেটাও কিন্তু সরকারের পক্ষ থেকে পালন করা হয়নি। কেন হয়নি? সরকারের মধ্যে যে দুর্বলতাগুলো রয়েছে দুটো ব্যাপারই, অন্যান্য সকল আন্তর্জাতিক দিবস কিন্তু ঢাকঢোল করে পালন করা হয়, আপনি দেখেন। এমনকি বিশ্ব হাত ধোয়া দিবস, সেটাও মহামান্য রাষ্ট্রপতি গিয়ে উদ্বোধন করেন, অথবা মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে জোরে সোরে হাত ধোয়ার ব্যবস্থা করেন। কিন্তু আমরা যে আমাদের হৃদয়কে ধুতে পারছি না, আমাদের অন্তঃকরণকে ধুতে পারছি না, তার প্রমাণ হলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতীয়ভাবে পালিত না হওয়া, আন্তর্জাতিক গুম দিবস জাতীয়ভাবে পালিত না হওয়া। কারণ ইন্টারন্যাশনাল কন্ট্রোল রিস্কের সর্বশেষ যে প্রতিবেদন, তাতেও গুম এবং অপহরণের দিক থেকে 139টা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে 10 নম্বর তালিকার শীর্ষে। যে 10টা দেশ, তার মধ্যে 7 নম্বরে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থাগুলো হচ্ছে মেক্সিকো, ভারত, পাকিস্তান, ইরাক, নাইজেরিয়া, লিবিয়া, এরপরই বাংলাদেশ। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, মানবে হয়তো বলবেন যে বাংলাদেশের চেয়েও তো খারাপ অনেক দেশ আছে। সেই দেশগুলো কারা? আমি তো নাম বলে গেলাম, মেক্সিকো, ভারত, পাকিস্তান, ইরাক, নাইজেরিয়া, লিবিয়া, এরপরে বাংলাদেশ। এর চেয়ে মজার ব্যাপার হচ্ছে 2013-তে বাংলাদেশের এই সিরিয়ালটা ছিল 7 নম্বরে, 10-এর মধ্যে 7 নম্বরে, কিন্তু 2015-তে এসে সেইটা আবার চলে গেছে 2 নম্বরে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, আন্তর্জাতিক গুম দিবস পালিত হচ্ছে না, তো এই কারণে গণতন্ত্র নির্বাচন নিয়ে বিতর্ক আছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার উদাহরণগুলো আছে, বিচার বিভাগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে অতিমাত্রায় নির্ভরশীল হওয়ার উদাহরণ আছে, বিরোধী দলকে তাদের মাধ্যমে ব্যবহার করে তাদেরকে নির্মম নির্যাতনের উদাহরণ আছে, কিন্তু সরকারি দলের ব্যাপারে কোনো কিছু করেন নেই। কখন মানবাধিকার, কখন গণতন্ত্র থাকে? আপনি দেখেন, 18 মাস না 19 মাস বয়সের শিশু উলঙ্গ, তাকে হাজতখানায় ঢুকিয়ে রাখা হয়েছে, তার মাকে সহ। তার বাবাকে পাওয়া যায়নি, এই জন্য মাকে এবং সেই 19 মাসের বাচ্চাকে, তাকে উলঙ্গ অবস্থায় হাজতখানার মধ্যে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বয়ে গেছে। এটা টাঙ্গাইলে কি হলো? টাঙ্গাইলের কালীহাতিতে ছেলের সামনে মাকে ধর্ষণ করা হলো, বিবস্ত্র করে রাখা হলো। সেই ধর্ষণের প্রতিবাদ করেছে এলাকার জনগণ, পুলিশ তাদের আমাদের ট্যাক্সের কেনা পয়সা দিয়ে গুলি করে 3 জনকে মেরে ফেলেছে। আর 50 জনের অবস্থা, তারা হাসপাতালে আছেন, তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এটা কেন হয়েছে? এটা হয়েছে এই কারণে যে শাসক গোষ্ঠী যারা, তারা এই বাহিনীগুলোকে তাদের ক্ষমতা আরোহণের সিঁড়ি হিসাবে এমন ভাবে ব্যবহার করেছেন, তারা এখন থোড়াই কেয়ার করেন সংবিধান কিংবা আইন কিংবা প্রচলিত শাসন ব্যবস্থার উপরে, এবং তারা জানেন যে সরকারি দলের দুর্বলতাটা কোথায়। এজন্য যাচ্ছে তাই, যা খুশি তাই করে যাচ্ছেন। গরু নিয়ে এত আলোচনা হয়েছে, আমি বলে গেছি, সেখান থেকে টাকা নিচ্ছেন কিভাবে প্রকাশ্যে, কিভাবে সংসদ ভবনের সামনে থেকে ট্রাক ছিনতাই হচ্ছে গরুর, কিভাবে এই যে বাচ্চা ছেলেকে জেলখানায় হাজতখানায় রাখা হচ্ছে, মাকে রেপ করা হচ্ছে ছেলের সামনে। কোন বর্বর যুগে আমরা চলে যাচ্ছি? কি হচ্ছে? এর মধ্যে আমরা দেখেছি যুবলীগের চেয়ারম্যান, আমি তাকে ধন্যবাদ জানাই, ওমর ফারুক চৌধুরী সাহেব, তিনি আইজি সাহেবকে চিঠি দিয়ে বলেছেন যে আপনি আমাদের কাছে তালিকা দেন যে আমাদের যুবলীগের কোন কোন নেতাকর্মীরা এইসব অপকর্মের সঙ্গে জড়িত। এই যে মায়ের গর্ভে শিশুকে গুলি করা থেকে শুরু করে, আনোয়ারায় পিতার কোলে সন্তানের গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে, খুনোখুনি, এই যে আপনার কি বলে ওই জায়গায় ঢাকায় যে বাড্ডায় যে খুনোখুনি, 3 নেতা আওয়ামী লীগের খুন একত্রে, তারপরে আবর্জনার টাকা নিয়ে ভাগাভাগি, আবর্জনা তুলে নেওয়ার যে সিস্টেম মহল্লাওয়ারি, সেই টাকা নিয়ে ভাগাভাগির কারণে যে খুন, এগুলো একজন পুলিশের ডিআইজি সাহেব তিনি বলেছিলেন যে এর সঙ্গে যুবলীগের নেতাকর্মীরা বেশি জড়িত। এটার উত্তরে এটা বলেছেন। এবং ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম তার নাম, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে
ছবি না তুলে সেটাকে সুপার ইম্পোজ করে সামাজিক ওয়েবসাইটে ছেড়েছেন, ফেসবুকে এবং অন্যান্য জায়গায়। এটা নিয়ে যখন দলের মধ্যে থেকে অভিযোগ উঠল তখন তাকে শুধু দল থেকে বহিষ্কার করা হলো। কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্র গৃহবধূ পর্যন্ত, তাদেরকেও আমরা দেখেছি 6 মাস থেকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে খুব দ্রুত গতিতে। এই যে যুবলীগের সাংগঠনিক সম্পাদক, একটি দায়িত্বশীল পদ সরকারি দলের, ঢাকা মহানগর দক্ষিণের, নাম মাকসুদ আলম, আমি নামও বলে দিলাম, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি না তুলে অন্যের ছবির জায়গায় নিজের ছবি লাগিয়ে সুপার ইম্পোজ করে সেটা মিডিয়ায় দিলেন, তাকে শুধু সংগঠন থেকে বহিষ্কার করা হলো। ও সংগঠনে থাকুক না থাকুক তাতে আমাদের কি আসা যায়, কিন্তু প্রধানমন্ত্রীকে যদি বাজে অর্থে ব্যবহার করা হয়, নিজেদের জন্য ব্যবহার করা হয়, আমাদের কাছে কষ্ট লাগে। বঙ্গবন্ধু শেখ মুজিব অত্যন্ত শ্রদ্ধেয় জাতীয় একজন নেতা, একজন বড় মাপের বিশাল মাপের নেতা, তার ছবি এই স্ট্যাম্প সাইজে এতটুকু দিয়ে পাড়া মহল্লার পাতি নেতা, উঠতি নেতা, যাদের সম্পর্কে নানান দুর্নাম, তাদের নামে বড় বড় বিলবোর্ড ছাপিয়ে বঙ্গবন্ধু সার্বজনীনতা, যেটা সৈয়দ আশরাফ সাহেব চাচ্ছেন, কিংবা আওয়ামী লীগেরা চাচ্ছেন, কিংবা আরো অনেকে চাচ্ছেন, সে সার্বজনীনতা শুরু করতে হবে তো ঘর থেকে। শোক দিবসের মধ্যে মারামারি খুনোখুনি করে নিজেরা মানুষকে ভুগিয়ে এই সার্বজনীনতা আনা যাবে না, বরং তাকে আরো বিতর্কিত করা হবে। এই জিনিসগুলো তো শোধরানোর সময় আছে, দলের মধ্যের ব্যাপারগুলো অন্তত, তাও তো আমরা কোনো উদাহরণ দেখছি। আসলে আমার ভাই সুন্দর কথা বলেন, এখন সুন্দর করে বর্তমান নিয়ে কথা বলছেন। আমি বর্তমানের কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু ওনাদের অতীতের কথা আমি বলতে চাইনি, আজকে বলতে চাইনি, কারণ অতীতের কথা উনি এবং আমরা সবাই বিভিন্ন মিডিয়াতে এত বেশি করে বলছি যে মায়ের সামনে, ছেলের সামনে মাকে বিবস্ত্র করা, মাকে রেপ করা, মায়ের পেটে মারা যাওয়া, এইসব ঘটনা আলাল ভাই কম জানেন না, এবং তার আমলে কম হয়নি, তার মনে সেই ব্যথাটা কম নেই। আমি এইটা নিয়ে সময় ক্ষেপণ করার পক্ষপাতী ছিলাম না। উনি বঙ্গবন্ধুর ছবির কথা বলেছেন। একটা জিনিস দেখবেন, যারা বঙ্গবন্ধুর সত্যিকারের অনুসারী তারা কিন্তু বঙ্গবন্ধুকে, একটা কথা আছে রামের ব্যাপারে, হনুমানের বুক চিরে, হনুমান বলল যে আমি রাম ভক্ত, তখন বলল যে তার প্রমাণ কি, তো তখন হনুমান তার বুক চিরে দেখা গেল যে ভিতরে রামের ছবি। তো এই বঙ্গবন্ধুর ছবি যারা আছে তারা স্ট্যাম্প সাইজের ছবি দিয়ে ডাকাতি করার ছবি, যারা ডাকাতি করছে তারা বড় ছবি দেবে, এই সবগুলো কোনো আওয়ামী লীগের মধ্যে নাই। এখন একটা বিলবোর্ডগুলো তো তারা হয়েছে, তো অঙ্গ সংগঠনের আপনি তো এটাও জানেন যে বিলবোর্ড গুলো এইটা খবর হওয়ার পরে, জানাজানি হওয়ার পরে বিলবোর্ড তো সরিয়ে ফেলা হয়েছে না, এখনো আছে মনে ভাই? না ভাই, বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। এখন যেগুলো যারা পজিশনে এসছে ই করেছে বঙ্গবন্ধু এ করে, সেগুলো আলাদা কথা। ফলে আমি চাচ্ছিলাম যে উনি আসাতে আমি আশান্বিত হয়েছিলাম যে আমরা কি করে অগ্রসর হব এই কথা বলার জন্য, কারণ ওই কাসুন্দি ঘাটতে 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 আই গট টায়ার্ড। না, ভুল না ধরলে আপনি ভুল, আপনাদের ভুল থেকে যদি আমরা ভুল সংশোধন করতে না পারি, আপনাদের ভুল থেকে যদি আমরা ভুল সংশোধন করতে না পারি, তাহলে পরে এই ভুলের কথা বলে সময় নষ্ট না করে চলুন না, আমরা নিজেরা, আপনি আমি, আমরা আমাদের থেকে কিছু করি। এই যে পুলিশের কথা বলছেন, আমি একটু আগেই বলেছি যে পুলিশটা আপনারা আমার ভাই, আমার সন্তান, আমাদেরই লোক। এবং আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায়, আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা এই পুলিশকে তো বাই অ্যান্ড লার্জ আপনারা ছাড়িয়ে দিতে পারবেন না, তাড়িয়ে দিতে পারবেন না, এদেরকে নিয়ে তো আপনাদের কাজ করতে হবে। ফলে আপনি যেটা বলছেন সেটা না বলে বরং তাদেরকে উদ্বুদ্ধ করুন, তাদেরকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করুন, কারণ তাদেরকে যখন বের করে দিতে পারছেন না, তারাও তো এই দেশের মানুষ, থাকবেই তো, যে অবস্থায় হোক থাকবেই। সেই জন্য আমার কথা হচ্ছে যে আমাদেরকে, আমরা রাজনীতি, আমাদের যেমন কিছু কিছু কথাতেই সবাই বলে, আমাকে দেখলে অন্তত বলে যে এই দেশের অন্যায়ের বা এই দেশের অপকর্মের মূলে এই আপনারা রাজনীতিবিদরা, এরকম বলে। এখন এই এতে কিন্তু আমাদের কোনো গৌরব নাই। একজন রাজনীতিবিদকে বলা মানে সমস্ত রাজনীতি কর্মীকেই বলা। এখন এই কর্মীদেরকে বা এই রাজনীতিবিদদেরকে বা যাদেরকে আপনি আদর্শের কথা বলেছেন, এই আদর্শের যে লোক,
একসময় বিদ্যাসাগরের আদর্শে আমরা উদ্বুদ্ধ হতাম যে লাইট পোস্টে দাঁড়িয়ে উনি লেখাপড়া করতেন, উনি মাইকেল মধুসূদনের মতো মানুষ যিনি খ্রিস্টান হয়ে গেলেন তাকেও তিনি অর্থ সাহায্য করেছেন, তার বর্ণ পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, সেই কুজ্ঝটিকা বানান, সেই পুঙ্খানুপুঙ্খ বানান, এগুলো পড়ে পড়ে আমরা এখানে এসেছি। ফলে এখন সেই জিনিস তো নেই, সেই অনুকরণ করার অনুসরণ করার মতো লোক নাই। একটি লোক ছিল বঙ্গবন্ধু, আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য যে তাকে আমরা রাখতে পারলাম না, বাঁচাতে পারলাম না। এটা ওই যে সেই আজম খানের গান আছে, ওরে পারলি না বাঁচাতে, ওরে সালেকা ওরে মালেকা। আমার সেই কথাই মনে হচ্ছে যে এটা দুর্ভাগ্য, এটা উনি চলে গেছেন, উনি নিশ্চয়ই ভালো, আল্লাহর কাছে ভালো জায়গায় চলে গেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আপনি আমি আমরা যারা কিছু করতে চাই বা করতে চেয়েছিলাম, যদি উনি থাকতেন, ওনার সংস্পর্শে এসে, ওনার আদর্শে, ওনার কার্যক্রমের মধ্যে, কার্যবাহের ভিতরে আমরা নিজেকে সম্পৃক্ত করে আমরা এই দেশের মানুষের আরো ভালো করতে পারতাম। এখন যেহেতু উনি নাই, তাহলে আমাদেরকে হতাশ হলে চলবে না, আমাদেরকে অগ্রসর হতে হবে। কিভাবে আমরা অগ্রসর হব? কি আপনার প্রোগ্রাম আপনি বলুন। আপনারা তো বৃহৎ দল, আমি শুনতে চাচ্ছিলাম যে আপনাদের প্রোগ্রাম কি। আপনাদের প্রোগ্রাম যদিও জিল্লুর সাহেব এখনো বলেননি, আপনাকে জিজ্ঞাসা করেননি, আপনাদের প্রোগ্রাম তো একটা আছে, সেই প্রোগ্রামটা কি? আপনাদের দলনেত্রী বিদেশে গেছেন, আপনাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে, কি বলছেন, কি করবেন, সেগুলো আমরা একটু শুনতে চাই, জাতি শুনতে চাই। আপনি না বললেও আমি শুনতে চাই, আমি আশা করবো উনি সেগুলো কিছু বলবেন আমাকে, আমি সেটা নিয়ে যাই। না, ভালো বলেছেন আপনি, কিন্তু কথাটা হচ্ছে, আমি এর আগেও বলেছি যে মানন ভাই চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু কথাটা হচ্ছে যে আমার মানসিকতা ভালো, আমি অনেক কিছু পরিকল্পনা বসে বসে করলাম, তার দুই একটি বাস্তব উদাহরণ তো থাকতে হবে। আর উল্টো উদাহরণ বললেন না, আমি না, আপনার তো সত্যি কথাটা বলতে হবে। আপনার বাড়ির সামনে একজন, মানে কি বলবো আমি, মানসিক বিকারগ্রস্ত মহিলা বা মানসিকভাবে অসুস্থ মহিলা কিছুক্ষণ আগে প্রসব বেদনায় আক্রান্ত হয়ে একটি শিশু প্রসব করেছে, এটা মিডিয়ায় আসবে না? এটাকে আপনি বললেন নেগেটিভ আলোচনা করবো না। এই নেগেটিভ আলোচনাটা যদি না হয়, পজিটিভ হওয়ার অ্যাটিটিউডটা কোত্থেকে আসবে সেটা আপনাকে বলেন। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। যেমন আপনি দেখেন উস্কানিগুলো কিভাবে আসছে। আমি যুবলীগের কথা একটু আগে বলেছি, আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে যে এটা একটা সেকুলার রাজনৈতিক দল, এখানে ধর্মনিরপেক্ষতা ছাড়া অন্য কোনো কিছু বলা যাবে না। আওয়ামী ওলামা লীগের সভাপতি সেক্রেটারি কি বলেছে শোনেন, বলেছেন যে ওলামা লীগ সহ 13টা ইসলামী সংগঠন তারা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা বলেছেন নাস্তিক ব্লগারদের ব্যবহৃত সমস্ত ব্লগ ও ওয়েবসাইট বন্ধ করা সহ 17 দফা দাবি জানিয়েছেন। ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের আইন চেয়েছেন। পয়লা বৈশাখকে হারাম ঘোষণা করতে বলেছেন। এবং কাজী মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ তিনি বিবৃতিতে বলেছেন, ইসলাম বিদ্বেষীরা প্রতি বছর কোরবানির হাট নিয়ে অপপ্রচার করে, অথচ ওই যে পয়লা বৈশাখ, হারাম পয়লা বৈশাখ, সেদিন পয়লা বৈশাখ প্রেমীরা শত সহস্র জড়ো হয়ে ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল, বারডেম সহ গুরুত্বপূর্ণ জরুরি সেবাদান কেন্দ্রগুলো ব্যারিকেড দিয়ে আটকে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে বাধ্য করে। বর্তমান পাঠ্যপুস্তকগুলোতে কট্টর ইসলাম বিরোধী লেখাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবং বিবৃতিতে তারা আরো যেটা বলেছেন, আমি এটা পিন পয়েন্টেড করতে চাই, বলেছেন যে প্রয়াত প্রফেসর কবির চৌধুরী তিনি এবং বর্তমান জাতীয় শিক্ষানীতি কমিটির চেয়ারম্যান ছিলেন কবির চৌধুরী সাহেব, কো চেয়ারম্যান হচ্ছেন কাজী খালিকুজ্জামান আহমেদ, ওই কমিটির সদস্য হচ্ছেন ডক্টর জাফর ইকবাল, ওই কমিটির সদস্য হচ্ছেন অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর। এনাদেরকে কট্টর ইসলাম বিরোধী এই আখ্যা দিয়ে আওয়ামী ওলামা লীগ বলেছে এদেরকে আইনগতভাবে গ্রেফতার করে আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তো এই যে দলের মধ্যে আমি যে কথাটা দিয়ে শেষ করেছি, মানন ভাইকে যেগুলো বলছি যে সেলফ কন্ট্রাডিকশনের জায়গা যেগুলো, সেগুলো ঠিক করে তারপর না আপনার জাতিকে ভালো উপহার দিতে পারবেন। তার আগে তো সম্ভব হচ্ছে না। আমি ওই জায়গাটায় ধরিয়ে দিতে যাচ্ছি, বিএনপির হাজারো অপরাধ যদি আপনি বলেন, দোষও বলেন, বিএনপিকে তো 2008-এ সেই রেজাল্টটা দিয়েছে, যেটা আপনি আপনার কথায় বলুন, বিএনপি রেজাল্টটা পেয়েছে। হ্যাঁ, রেজাল্টটা বিএনপি পেয়েছে, কিন্তু শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে বিএনপি কি বদলাচ্ছে বা এই যে শিক্ষা গ্রহণ, আমি আসছি প্রশ্নটা উনি প্রশ্ন করেছেন, সেটি জানতে চাই। এই প্রশ্ন করে অল্টারনেটিভ হিসেবে বিএনপি কে জনগণ দেখতে পাচ্ছে কিনা, আমি সেই জায়গায় আসতেছি। মানন ভাই যেটা বলেছেন সেই জায়গাটায় আমি আসবো। তবে যে জায়গাটায় বিষয়টা হচ্ছে যে এই যে একদম সেলফ কন্ট্রাডিক্টরি বিষয়গুলো, এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে আগে ঠিক না করে নিলে তো এই সমস্যার সমাধান হবে না। শিক্ষামন্ত্রী সাহেব আজকে বলছেন যে আমি শিক্ষক পরিবারের লোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যেখানকার শিক্ষক হোক তাদের ব্যাপারে আমি দেখব। উনি আগে দেখেন না কেন? অর্থমন্ত্রীর উপরে কেন দায়িত্ব ছেড়েছেন বলেন?
বলে এই যে ভোগান্তিটার মধ্যে সারা জাতিকে ফেললো, অর্থমন্ত্রী তো সেখান থেকে রিট্রিট করতে বাধ্য হলেন বা সম্মান দেখালেন, যেটাই বলেন। মাননীয় হয়তো বলবেন না বাধ্য না, বলেন সম্মান দেখিয়েছেন। আমি মানলাম সম্মান দেখিয়েছেন শিক্ষার্থীদের প্রতি। শিক্ষামন্ত্রী এতদিন কেন নীরব ছিলেন? উনি শিক্ষক পরিবারের সদস্য, উনি জোর গলায় বলেন। উনি তো নির্বাচিত প্রতিনিধি, উনি তো ইউএফএস ওসমান সাহেবের মতো টেকনোক্রেট না। সিলেটের এমসি কলেজে যেদিন ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হলো, শতবর্ষের ছাত্রাবাস, উনি চোখের পানি ফেলেছিলেন, কেঁদেছেন, আমরা টিভিতে দেখেছি। পরে যখন দেখা গেল ভিডিও রেকর্ডে যে একটা ছাত্রলীগ করেছে, এরপর উনি খামোশ হয়ে গেলেন। তো এই যে সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপারগুলো, যে বিষয়গুলোর কিছু কিছু উপাদান বিএনপির গত আমলের ক্ষমতার মধ্যেও ছিল, আপনার প্রশ্নের উত্তরে বলছি ছিল, সেটার ফল কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আমার মনে হয় এর চেয়ে অনেক বড় আকারে ফল হয়তো আওয়ামী লীগকে পেতে হতে পারে। আওয়ামী লীগ পেলে শুধু আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে তা না, দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমি তো সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু বিএনপিও ফলভোগ করবে, আওয়ামী লীগও ফলভোগ করবে, এবং মন্দের ভালো হিসেবে এক এক টার্মে এক এক দল আসবে, জনগণের ভোগান্তিতে শেষ হবে না। সেটাই বলেন, আমি সেই কথাটা কিন্তু কভার করি। আমরা যদি 91-এর পর থেকে ট্রেন্ড দেখি আপনাদের এই দুই দলের, তাহলে তো দেখবো যে আপনারা ভালোর কম্পিটিশনের চেয়ে খারাপের কম্পিটিশনে বেশি ব্যস্ত। কত খারাপ হওয়া যায়, আমি সেই জায়গাটা কিন্তু আসছিল, আমি কথা শুরু করেছিলাম যে এতে শুধু আওয়ামী লীগের ক্ষতি হবে কিংবা বিএনপির ক্ষতি হয়েছে, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না। বা কারা আমরা ক্ষতি মানে কি? ক্ষতি হচ্ছে প্রধানত ক্ষমতার বাইরে থাকা, ক্ষমতার সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হওয়া, জেল জুলুমের মধ্যে থাকা, যেভাবে এটা আমি বলছি। কিন্তু সামগ্রিকভাবে তো দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দেশে আছেন, কিছুদিন জেলে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, আবার আপনারা অনেক সহকর্মী, তাদের 7-8 বছর খবরও নেই, তারা বিদেশে পাড়ি দিয়েছেন। আবার বিএনপি যখন ক্ষমতায় আসবে তারা হয়তো চলে আসবে। সেগুলো আমি দ্বিমত করছি না, কিন্তু আমি বলছি যে এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেশের উপরে এক্সপেরিমেন্ট চালানোর কোন অধিকার বিএনপিকে সাধারণ মানুষ দেয় নাই। মানুষকে ইনসাল্ট করা, মানুষকে অবহেলা করা, অবজ্ঞা করা কোন অধিকার আমাদের নেই, যে রাজনৈতিক দলই হোক। কিন্তু এই জায়গাটা আমি বেশি করে আওয়ামী লীগকে দায়ী করব বিএনপির চেয়ে এই কারণে যে আওয়ামী লীগ তো একটা বর্ষিয়ান রাজনৈতিক প্রতিষ্ঠান। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার চেয়ে অনেক অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আওয়ামী লীগ, অনেক বেশি। তাদের মূল যিনি নেতা, যাকে কেন্দ্র করে আজকে জাতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে, যাকে সম্মান শ্রদ্ধা জানায় সারা দেশের মানুষ কম বেশি, বিতর্কিত কিছু লোক ছাড়া, সেই মরহুম শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে আওয়ামী লীগ আজকে কোথায় চলে এসেছে? সেই চেতনাবোধ তাদের মধ্যে আসলে পরে আমরা তাদের কাছ থেকে শিখে নিজেদেরকে শ্রদ্ধানোর উপাদান সংগ্রহ করতে পারি, সেটা তো আমরা পাচ্ছি না। এই জন্য বলছি, আমি দোষারোপ করছি না। সেই বিতর্কের ভাড়া আমি জানতে চাইলাম, উনি তো সেই লাইনে গেলেন না। আমি স্বীকার করলেন যে আমরা ভুল করেছিলাম, ভুল করেছিলেন। এখন আমি জানতে চাচ্ছিলাম যে এখন প্রোগ্রাম কি? আমাদের যে ত্রুটি ধরছেন, তাহলে আপনাদের একটা প্রোগ্রাম থাকবে তো, আপনারা কি দেবেন? আমরা পারলাম না, আপনারা কি পারবেন সেটুকু আমি জানতে চেয়েছিলাম। কিন্তু আপনি সুন্দর করে কথার মালা গেঁথে আমাকে আপনি সাইড ট্র্যাক করে রেখে চলে গেলেন, এটা ঠিক হলো না। এটা নৈতিকভাবে আপনি এটা ঠিক করলেন না। আমার কথা হচ্ছে যে আপনি একটা মিনিট নেই, আমি আপনার কথার সবগুলো জবাব দেওয়ার চেষ্টা করেছি, যেটা বলেছেন সেই, এবং সেই জবাব দিতে গিয়ে আমি বিএনপিকে বা আমাকে দোষের জানতে চাইছেন যে ওনাদের তো অনেক দোষ ত্রুটির মধ্যে করে ফেলেছেন। এখন আপনারা যে ক্ষমতায় আসবেন বা মানুষ যে আপনাদেরকে ভোট দিবে, কেন দিবে, কি প্রোগ্রাম আপনাদের, সেটা বুঝতে চাইছেন। এটা সঠিক কথা বলেছেন। এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, হিউম্যান মেমোরি ইজ ভেরি শর্ট, একদম সাংঘাতিক, বিশেষ করে বাংলাদেশের মানুষের, বিশেষ করে বাংলাদেশে। আপনি দেখেন এই যে কতগুলো ঘটনা আমি বলেছি, মাননীয় একটু অসন্তুষ্ট হয়েছেন। এই যে গর্ভে মায়ের পেটে গুলিবিদ্ধ, আনোয়ারায় বাবার কোলে শিশু সন্তান গুলিবিদ্ধ সহ ধর্ষণ ইত্যাদি, আপনি দেখবেন 3 দিনের মাথায় এগুলো ভুলে গেছে, ক্রিকেট নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের যে কর্মসূচিগুলি রয়েছে, যেগুলো পরিণত হয়েছে অধিকাংশ এবং বাকিটা হচ্ছে, এটা ঠিক আমরা যথাসময় জাতির সামনে পেশ করবো। দেখবেন সেখানে যে বিএনপির অতীতের রাজনীতিতে যদি গণ ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয়ে থাকে, সেটার যাতে পুনরাবৃত্তি না হয় এবং সেটার জন্য দুঃখ প্রকাশ করা সহ অন্যান্য ভাবে যা কিছু মানুষকে পাশে থাকার, আশ্বস্ত করার জন্য যেটা করা দরকার, সেই কর্মসূচিগুলো আমরা দেব। এবং আপনাদের এই এখন দেশ পরিচালনায় যারা দায়িত্ব রয়েছেন, তাদেরকেও আমরা একই সঙ্গে বলবো যে আসুন এই কর্মসূচিগুলো আমরা ঐক্যবদ্ধভাবে পালন করি। এতটুকুই শুধু আপনাকে বললাম, সেখানে কোনো দলীয় বিভক্তকরণ করা হবে না। আপনাদের নিয়েই দেশ চালাবেন ওনারা ক্ষমতায় আসলে। আমি কি বলবো, ওটা ওনার কথা। তো উনি উলামা লীগের কথা বলেছেন, কবি চৌধুরী সাহেবের কথা বলেছেন। আমি
পাল্টা কোনো কথা বলতে চাচ্ছিলাম না। পাল্টা কথা বলতে গেলে আমাকে এটা নগদ উদাহরণ, এটা তারা বলেছেন, কিন্তু আমরা ব্লগার হত্যাদের যারা করেছে তাদেরকে আটক করছি। ব্লগারদেরকে তারা নাস্তিক বললেও এই সরকার কিন্তু যাদের ব্লগারকে যারা হত্যা করেছে, সেই কি গ্রুপ যেন আসান আবার বলছে আমদা ব্রিগেড, আবার বলছে সবই আছে। তো এদেরকে, ওদের কথা যদি আমরা শুনবই বা ওরাই যদি আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন, তাহলে পরে আমরা এগুলো তো করতাম না। কারণ এটা আপনি যেভাবেই আপনি বলার চেষ্টা করুন না কেন, আওয়ামী লীগ অবশ্যই একটা অসাম্প্রদায়িক সেকুলার দল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা বললে আপনারাও শেয়ার চাইবেন, আমার কোনো আপত্তি নাই কাউকে শেয়ার, কারণ এটা কারো সম্পত্তি না। যিনি মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, যার অন্তরে মুক্তিযুদ্ধ আছে, কর্মে এবং তার জিজ্ঞাসায় মুক্তিযুদ্ধ আছে, তিনি মুক্তিযোদ্ধা, এর মধ্যে আমার কোনো ব্যাপার নাই। আমি বলতে চাচ্ছি যে আমরা তো তাদের কথা শুনছি না। তাহলে কওমি মাদ্রাসার যে কথাটা আমরা যদি নিপীড়ন করতাম, তাহলে কওমি মাদ্রাসার যে সিলেবাস, সেই সিলেবাস যদি আপনি দেখেন, আপনার নিজেরই খুব অভিযোগটা আমি করিনি, ওলামা লীগ করেছে। ওলামা লীগ করেনি, হ্যাঁ ওলামা লীগ করেছে, এটা করেছে হাটহাজারী, তাদের উপরে দায়িত্ব ছিল। এবং আপনাদের আমলে আমি বিবৃতির কথাটা বলি না, আমি বলছি সেটা আমি আসছি তো। আমি বলছি যে আপনাদের আমলে যেটা করেছিলেন, আপনারা হয়তো আপনি জানেন না বা আপনি দেখেননি। এমনকি এই যে আলিয়া মাদ্রাসা, একটা খুবই অ্যাফুলেন্ট ইনস্টিটিউশন, সেখানেও যদি আপনি কারিকুলার দেখেন, তাহলে পরে আপনার নিজেরও খুব একটা ভালো লাগবে না। যদিও আমার একটু খারাপ লাগার বেশ অন্যতম কারণ হচ্ছে, আমি নিজে শিক্ষার সঙ্গে যুক্ত ছিলাম এবং শিক্ষাগতকে নিজেকে একটা ভালো বলে আমি এখনো বিশ্বাস করি, সেজন্য আপনাকে আমি বলছি। তারপরে আমি আপনাকে যেটা বলবো যে আপনি খুব সুন্দর করে, খুব সংক্ষেপে, কারণ প্রোগ্রাম আপনাদের নেই আপাতত, কারণ আপনারা অপেক্ষা করে আছেন যে ভোট তো একদিন আসবেই, 5 বছর পরে তো ভোট দিতেই হবে। সেই ভোট এলে তখন দেখা যাবে মান্নান ভাইয়ের সঙ্গে একটা যুদ্ধ হবে আলাল ভাইয়ের, এই তো। আমিও তো তাই মনে করছি যে তাহলে অপেক্ষা করুন, আসুন। এখন যতক্ষণ ভোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জটিলতায় না গিয়ে দেশবাসীকে একত্রিত করে অগ্রসর হওয়ার চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি। ভালো কথা বলুন আপনি। আজকে আপনার এরিয়ার লোক, আপনার কনস্টিটিউয়েন্সির লোক আপনার কথা শুনছে, এবং আপনি যে ভালো ভালো কথা বলছেন তারা মুগ্ধ হচ্ছেন এবং আপনাকে হয়তো ফোন করবেন। আমি যদি কিছু এরকম বলে থাকি, আমাকেও তারা হয়তো গালি দেবেন অথবা আমাকে সাধুবাদ দেবেন, কিন্তু এর ঊর্ধ্বে আমরা উঠতে পারছি কিনা, আপনি আমি, আপনার চেয়ে আমার বয়স বেশি, তা আপনার সময় এখনো অনেক বেশি। আমি চাচ্ছি জুলুস সাহেব যে আমাদেরকে শুধু কাসুন্দি না ঘেঁটে আমাদেরকে প্রোগ্রাম দিতে হবে, আমাদেরকে মানুষের পাশে, মানুষের সঙ্গে থাকতে হবে। তা যদি না থাকি, তাহলে পরে মুক্তিযুদ্ধের চেতনাই বলুন, সংসদীয় গণতন্ত্র বলুন, আর জ্ঞান নির্ভর, বুদ্ধি নির্ভর সমাজ বলুন, কিছুই আমরা নিতে পারবো না। এবং আমাদের যে পরবর্তী বংশধরেরা যারা আজকে আইটিতে ভীষণভাবে অগ্রসর হয়েছে, আমাদের দেশে আইটির তো একটা জয়যাত্রা শুরু হয়েছে। এইটা প্রসঙ্গে জি বলবো, একটু বলেন। না না, আপনি তো বলতেই পারেন, কাজ করলেই তো তার কিছু ধরা যাবে, কিন্তু আপনারা তো করবেন না। আপনারা আছেন বলার জন্য, আর আমরা আছি করার জন্য। আমরা যেহেতু করছি, আপনারা বলছেন, সেজন্য যে কাজ করে তারই তো ভুল হয়। আমি কথা না বললে তো, বোবা থাকলে তো আমি মিথ্যা কথা বলতে পারতাম না। আমি বোবা নই বলে তো আমার হয়তো কিছু মিথ্যা আসতে পারে, এটা হতেই পারে। তো সেজন্য আমি বলছি যে এই প্রজন্মের বা এই যুবক সম্প্রদায় যারা 43% যারা আমাদের যুবক, তাদের দিকে তাকিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। এবং এই জিনিসটা যথার্থভাবেই শেখ হাসিনা উপলব্ধি করেছেন, এবং সেইভাবে তিনি এই ক্ষেত্রটাকে, উনি কে কত টাকা খেলো কি সব বলবেন, এই কথা বললে হবে না। কাজ করলে কিছু যাবেই। আপনার এক জায়গা থেকে আরেক ওজন করলে কিছু কম বেশি হবে, কাজ করবে সে কিছু খাবেই, তা আমি বলছি না, কিছু ওজনে কম বেশি হবেই। ফলে আপনি বাজার থেকে 1 কেজি আলু কিনে আনলে ঘরে মাপলে 1 কেজি হবে না, কিন্তু কিছু কম হবে। বাটখারার উপরে ডিপেন্ড করে, বাটখারা বা ওই হাতে কারসাজি আছে, এটা হবে না। সেজন্য আমার কথা হচ্ছে যে এই সমস্ত আমরা
আপনার কাছে আমার প্রত্যাশা অন্যরকম, কারণ আপনি জেল জুলুম খাটছেন, আপনার মধ্যে একটা প্রত্যয় আছে, সেই প্রত্যয়ী হয়ে আপনি ওই লন্ডনে কি হচ্ছে, লন্ডনের বৃষ্টি পড়ছে, এখানে ছাতা না ধরে আপনার ছাতা আপনি ধরুন বরিশালের নৌকায় পানি উঠছে কিনা, বা ধানের শীষের তলানিতে যাচ্ছে কিনা, ধানের শীষ জাগছে কিনা, এইটা দেখলে বোধহয় বেশি ভালো হবে। না, ধন্যবাদ আপনাকে, ভালো বলছেন। মানব ভাই তো আসলে খুব চমৎকার করে বলেন, আমার জন্য খুব সমস্যা হয়ে যায় ওনার কথার উত্তর দিতে। আমি আবারও বলছি যে আমি কিন্তু অভিযুক্ত করছি আমাদের সবাইকে, বিশেষ করে বড় দুটো দলকে। কিন্তু যে কথাটি আপনি বলেছেন যে লন্ডনের জন্য, লন্ডনে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে আমাদের আগ্রহ অতটা না, কারণ হচ্ছে যে মা ছেলেদের কাছে গেছেন, ছেলের কাছে, পুত্রবধূদের কাছে, নাতির কাছে বহু বছর পরে, এবং আরেক ছেলের অকাল মৃত্যুর ঘটনার পরে। এই ব্যাপারটা সাংঘাতিকভাবে একটি পারিবারিক এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় সংক্রান্ত, সেই বিষয়টার মধ্যে সীমাবদ্ধ রাখলে আমার মনে হয় ভালো হয়। আমি খারাপ কিছু বলি, আর ওখানে যদি রাজনীতি কোনো কিছু হয়, সেটা একজন কর্মী হিসাবে আমি তো খবর পাবো, আমি সেই খবরের অপেক্ষায় আছি। অন্য কোনো কিছু ওটা নিয়ে অতি আগ্রহ বা কোনো কিছু আমার মধ্যে নেই। সুতরাং বরিশালে ছাতা ধরা বা সর্বশেষ আমি যেখানে নির্বাচন করেছি ঢাকার মোহাম্মদপুর আদাবরে, সেখানটায় ছাতা ধরা, আজকে অবশ্য এই 19 তারিখ অবশ্য দিনের বেলা বেশ কয়েকবার অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু ছাতা ব্যবহার করার মতো অবস্থা তখন ছিল না। আপনি গাড়িতে থাকেন তো ছাতা লাগবে না আপনার? না, আমি বাইরে বের হয়েছি হেঁটে, ছাতা ব্যবহার করার মতো অবস্থা ছিল না, কারণ সাথে যে বাতাস ছিল ওতে ছাতা ব্যবহার করা আরো ঝুঁকিপূর্ণ ছিল, আর গরমও সেই জন্য। হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে আপনি যে অর্থটি বললেন যে ওলামা লীগ কি বলেছে না বলেছে সে ব্যাপারে আমরা আমার হাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন। আর একটা কথা বলেছেন যে বলার জন্য আমরা, করার জন্য আপনারা, আপনারা তো করছেন। আমরা বলার জন্য ঠিকই, আমরা এই যে বলছি, যেখানে আমি বলছি আপনারা বলছেন, আপনারা তো করছেন, কিন্তু সেই করাটার মধ্যে গুম, খুন, মামলা, হামলা, ধরে গুলি করে পঙ্গু করে দেয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উৎসাহী লোকদের দ্বারা, এইটা হচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, এটা আমি সংক্ষেপে বলে শেষ করছি, আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হলো আইন এবং সালিশ কেন্দ্রের সোর্স এইটা, ইনফরমেশনটা, এবং এটা ছাপা হয়েছে দৈনিক যায় যায় দিনে 5ই সেপ্টেম্বর এই 2015। সেখানে বলা হয়েছে 2015 আগস্ট মাসে অন্তত 10টি আভ্যন্তরীণ সহিংস সংঘর্ষ, যেখানে 3 জন নিহত, শতাধিক আহত, এবং আওয়ামী লীগ 2009 ক্ষমতায় আসার পর থেকে প্রতি মাসে গড়ে 16টি আভ্যন্তরীণ সহিংস ঘটনা, আহত গড়ে 200, নিহত 2 থেকে 3 জন। 2009 থেকে 2015 জুলাই পর্যন্ত 6 বছর 7 মাসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে আওয়ামী লীগের আভ্যন্তরীণ সহিংস ঘটনা 1278টি, এতে মারা গেছেন 193 জন, আহত 15,451 জন। রিপোর্টে দেখা গেছে বছরে সর্বনিম্ন 20 থেকে 40 জন নিহত। এই যে করছেন আপনারা, এই করাটা বন্ধ করার জন্য তো আমি বলছি, কারণ এতেও মানুষের মধ্যে ভীতি এবং আতঙ্কের সৃষ্টি হয়। আর আইটির কথা আপনি যেটা বলেছেন, সম্মানিত সঞ্চালক সাহেব আমার কাছ থেকে সে ব্যাপারটা শুনতে চাচ্ছেন, সেই প্রসঙ্গে আমি এটুকু বলতে চাই যে ইনফরমেশন টেকনোলজিকে অপছন্দ করে এমন কোন লোক এদেশে নেই, কিন্তু যেভাবে ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছে এবং সব কিছুকে নিজেদের কৃতিত্বের মধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, মধ্যম আয়ের দেশ থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন 5 বছরে 6 বছরে হয়েছে, এমন কথা যদি কেউ বলে, তাহলে আমি মনে করব যে সে মানে পক্ষপাতিত্বমূলক কথা বলছে, নিরপেক্ষ কথাটা বলছে না। এর পেছনে একটা ধারাবাহিক অবদান আছে। আর থানা পর্যায়ে ইন্টারনেট স্থাপনটা প্রথম হয়েছিল কিন্তু বিএনপির 2001 থেকে 6 আমলে। আমি একটু আপনাদের স্মরণ শক্তিতে টোকা দিয়ে বলি, থানা পর্যায়ে ইন্টারনেট কেন্দ্র স্থাপিত হয়েছে, ইন্টারনেট সার্ভ করা হয়েছে 2001 থেকে 6 এর ক্ষমতার আমলে। এমনকি আমার আগের নির্বাচন এলাকা উজিরপুর, বাবুগঞ্জ, সেখানেও ইন্টারনেট স্থাপিত হয়েছিল। তারপরে আমরা তখন সেখান থেকে বলেছি, কিন্তু পরবর্তীতে সেই সময়টা আমরা পাইনি, যে কারণে পলিসিগুলোকে আমরা ওইভাবে করতে পারিনি। এই সরকার করছে, ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU তারা সর্বশেষ যে তথ্যটি দিয়ে, সর্বশেষ যে ডাটাটা দিয়েছেন স্ট্যাটিস্টিক্স, সেখানে সেটাই মেজারিং দি ইনফরমেশন সোসাইটি, এটা একটা প্রতিবেদন। সেখানে এশিয়া প্যাসিফিক রিজিয়নের 29টি দেশের উপরে তারা জরিপ চালিয়েছেন। 29টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 29তম। ITUর স্ট্যাটিস্টিক্স কিন্তু আমি এটা বলছি, যেটা জাতিসংঘের একটি সংস্থা, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। প্রতিবেদনে বলা হয়েছে সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রী উপদেষ্টারা যেভাবেই বড়াই করছেন, আসলে অর্জন সে তুলনায় অতি সামান্য। বাংলাদেশে মাত্র 5 ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ স্থাপিত হয়েছে।
এশিয়ায় থাইল্যান্ডে এটা আছে 100%, এটা ভুটানে আছে 43%। মাথাপিছু তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও মাত্র 5% পরিবারে আমাদের ইন্টারনেট সংযোগ রয়েছে। এই আমাদের সঙ্গে একই কাতারে আছে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান সাউথ এশিয়ায়। নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান সবাই আমাদের চেয়ে গিয়ে, শ্রীলঙ্কা সবাই আমাদের চেয়ে গিয়ে। তো সেই ক্ষেত্রে যেভাবে আমরা বলছি সেই জায়গাটায় শেষ করছি। এই ইন্টারন্যাশনাল আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা আইডিআই, এটাও জাতিসংঘের প্রতিষ্ঠান, সেখানে বলা হয়েছে যে যেখানে গড় স্কোরের প্রয়োজন 4.57, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে তা এখন পর্যন্ত 1.97। তথ্য প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সরকারি পর্যায়ে ওনারা বলেছেন ই গভর্নমেন্টের ব্যাপারে, ই গভর্নমেন্ট সার্ভে, সেই ই গভর্নমেন্ট সার্ভের ব্যাপারে ই গভর্নমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ইজিডিআই যেটা বলে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 193 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 148তম। আইটিইউ সর্বশেষ যেটা প্রতিবেদন, সাউথ এশিয়ায় শুধুমাত্র আফগানিস্তানের উপরে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা হচ্ছে ফার্স্ট, ভুটান সেকেন্ড, ইন্ডিয়া থার্ড, নেপাল ফোর্থ, পাকিস্তান ফিফথ, বাংলাদেশ সিক্সথ, আফগানিস্তান সেভেন্থ। যত প্রচার করা হয় খবরের কাগজ পড়ে যতই বলুন আর যাই করুন, খবরের কাগজ না, যতই রিপোর্ট উনি দেখান, বাংলার মানুষ এটা ভোগ করছে আইটির সুবিধাটা। এবং উনি বলছেন 2006 সালে উপজেলা লেভেলে নিয়ে গেছিলেন। তাহলে বলুন, ফাইবার অপটিক বঙ্গোপসাগরের নিচ দিয়ে কারা বন্ধ করেছিলেন? আপনার নেত্রী। সেটা তো আপনি বললেন না। আমি খুশি হতাম যদি তখন আপনারা ফাইবার অপটিকটা নিতে পারতেন, তাহলে আইটির আজকে যে জয় জয়াকার আরো অগ্রসর হতো। আপনি বলেছেন যে ধারাবাহিকভাবে যায়, আপনারা ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছিলেন। তো ধারাবাহিকতা যদি বন্ধ না করতেন, তাহলে যে আজকে আপনি যে রিপোর্ট পড়ি শোনাচ্ছেন বাংলাদেশের অবস্থান এখানে আরো উপরের দিকে থাকতো, কিন্তু আপনারা তো তা করেননি। আপনারা উপজেলায় করেছেন বলছেন, কিন্তু ফাইবার অপটিক্স বন্ধ করেছেন এবং এইটাকে ফলো আপ করেননি। আর এই সরকার যেটা করছেন তা মিন করছেন, এটা তারা মিন করে তারা এটাকে এক্সিকিউট করার জন্য চেষ্টা করছেন এবং জনসচেতনতা নিয়ে এসছেন। জনগণ যে লেখাপড়া জানে না সেও কিন্তু আজকে টিপে, এবং তার ছেলে থাইল্যান্ডে রয়েছে, তার সাথে সে রোজ কথা বলে, ঈদের দিনে লাইনই পাবেন না আপনি, এরকম অবস্থা হয়েছে। সেজন্য আমি আপনাকে বলি যে রিপোর্টের কথা রিপোর্টে থাক, আপনার আর আমার রিপোর্টের উপরে আপনারাও ভরসা করেন না। আমি রিপোর্টের কথা রিপোর্টে থাক, আপনি আমি বাস্তবে যা দেখছি সেটা দেখে চলুন, আমি একমত। চলুন আমরা ভালো কিছু করি। আমরা শুধু রিপোর্ট নিয়ে আমাদেরকে খারাপ বললো, ওতে আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই। আমাদের রিপোর্টে আমি থার্ড পজিশনে আছি, 1 নম্বর হতে পারলাম না। চলুন না সবাই মিলে 1 নম্বর হওয়ার চেষ্টা করি। আমি তো সবসময় আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি অকপটে পরিচালনা করবেন, আমি আপনাকে অকপটে আহ্বান জানাচ্ছি যে চলুন না আমরা এইসব কথা শুনে মানে ত্রুটি ধরার জন্য যে রিপোর্ট আসবে। এই এক সময় আপনার পদ্মা সেতু নিয়ে নানান কথা হয়েছে, এখন আবার ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে আমাদের ভুল হয়েছে। এইসব কথায় আমি যেতে চাচ্ছি না। আমরা বলছি যে আমাদেরকে এই ঈদকে সামনে রেখে গরু হবে, মানুষ গরুর মাংস খাবে বা একটা কিছু হবে। আপনার এরিয়ার লোক, আপনি ঢাকা থেকে নির্বাচন করেছেন, করবেন, আমরাও করবো। কথা নির্বাচন তো খুব ছোট ব্যাপারের ব্যাপারে। আপনি আমি যে স্কেলে কথা বলছি সেটার সঙ্গে তো আমি দ্বিমত করছি না যে আমরা মিলেমিশে দেশ চালাবো। আমি তো সেটাই স্ট্যাটিস্টিক্স এর কথাটাতে আপনি বললেন, স্ট্যাটিস্টিক্স এর কথা আবার আমার স্ট্যাটিস্টিক্স আছে, আপনি যেটা বলেন আমার কাছেও আছে। স্ট্যাটিস্টিক্স তো আছে, চ্যাম্পিয়ন অফ দি আর্থ হলেন আপনার প্রধানমন্ত্রী। হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু আবার একই সঙ্গে এই স্ট্যাটিস্টিক্সও আছে যে সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড মানে ওয়ার্ল্ডস ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা। এবং আজকের পত্রিকায় এসেছে 19 তারিখের পত্রিকায়, বাংলাদেশের পত্রিকায়, যে বায়ু দূষণেই শুধুমাত্র 15% মানুষ মারা যায়। তাহলে কি অথচ পরিবেশের উপরে আমরা ইউনোকে মানছেন না? না, পাশাপাশি তথ্যগুলো আছে। তাহলে হলো কি করে? তাহলে আপনি যদি ভালোটাও মানবো, খারাপটাও মানবো, আপনি যদি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কে অভিনন্দন জানিয়ে কথাটা বলতেন আমি খুশি হতাম। হ্যাঁ, আপনি তখন জানাতে পারেন কেন? অভিনন্দন আমি জানাবো কিভাবে? আমি তো দেখছি বিপরীত চিত্র। তাহলে ইউনোকে আপনি মানছেন না? ইউনো যেটা দিচ্ছে তাহলে ওকে মানছেন না? আপনারা তো বলেন না আন্তর্জাতিক ঘুম দিবস পালন করছেন না। আমরা নিশ্চয়ই করছি, আপনারা তো ওখানে যাচ্ছেন, আপনাদের পক্ষে যেই থাকছে না, আর আপনাদের আর কেউ হলো না। শেষ হোক আলোচনা, খুব আলোচনা, 1 ঘন্টা ভালো করেছেন আপনারা। আর
বক্তব্য বাড়িয়ে লাভ নেই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতামাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজ আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তিতামাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং প্রফেসর আব্দুল মান্নান, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মন্ডলী, নানা ধরনের আন্তর্জাতিক রিপোর্ট বেরোয়, কোনটি কখনো আমার ভাই যারা আছেন তাদের পক্ষে যায়, কখনো বিপক্ষে যায়। আর একইভাবে ডানে যারা আছেন তাদের পক্ষে যায়, বিপক্ষে যায়। যখন পক্ষে যায় তখন তারা সেটুকুই গ্রহণ করেন, বাকিটা গ্রহণ করতে চান না। এই প্রবণতা আমরা দুপক্ষের মধ্যে দেখেছি এবং একই রিপোর্টের মধ্যে কিছু হয়তো অপর পক্ষের জন্য ভালো থাকে, কিছু হয়তো তাদের জন্য ভালো থাকে, যার যেটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করেন। এই অবস্থা থেকে বেরিয়ে ওনারা দুজনই বরাবর বলবার চেষ্টা করেছেন যে একসঙ্গে দেশটা সবাই মিলে পরিচালনা করে একজন আরেকজনকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন। এই মানসিক প্রবৃত্তিটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে খুবই জরুরি, যদিও ওনাদের কথাই শেষ কথা নয়, আমরা সবাই খুব ভালো করেই জানি। এবং সমাজটা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যে যেটি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আরেকজন সৈয়দকে উদ্ধৃত করে বলেছেন, সৈয়দ আবুল মকসুদকে, যে এখানে সবকিছুর জন্য দায়ী হচ্ছে, যা কিছু খারাপ হচ্ছে, নষ্ট রাজনীতি, নষ্ট সমাজ। এবং আলোচনা শুরু করেছিলেন প্রফেসর আব্দুল মান্নান যে মানুষের ভেতরে এখন মানুষ নেই। কথাগুলোর মধ্যেও কিন্তু মিল আছে এবং এই মিলের কথা ধরেই আবার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যেমন এক জায়গায় বলছিলেন যে বাংলাদেশের মানুষকে নিয়ে আসলে আওয়ামী লীগ কিংবা বিএনপির কোন এক্সপেরিমেন্ট করবার অধিকার নেই। এবং দুজনেই মুক্তিযুদ্ধের কথা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, সেই আকাঙ্ক্ষার কথা বলেছেন। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের দিকে মনোযোগী হবেন এবং ঐক্যবদ্ধভাবে সেটি হলে সবার জন্যই ভালো। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।